তখন একজন মুসলমান বা একজন হিন্দু বেয়াত হইতে পারে, আমি এটা মনে করি না কিছু। হিন্দু একজন বেয়াত হইতে পারে, যে মুখ্যমন্ত্রী তো যদি আমার হিমন্ত বিশ্ব শর্মার কাছে যায় তুই দিকে ভালো হতে যাইবনি, হি তো হিন্দু মানুষ, মুখ্যমন্ত্রী তো হিন্দু মানুষ, কিন্তু মুখ্যমন্ত্রী হাতে যায় যদি তুই কিন্তু ভালো মানুষ হাতে যাইতো না। অনেক সময় দেখা যায় অনেক সিট যেটা কংগ্রেস জিততো বা জিতার চান্সেস আছে খুব বেশি, এখানেও আপনারা ক্যান্ডিডেট প্যারাশুট ল্যান্ডিং করিয়া ক্যান্ডিডেট দেন, যারা দলর লগেও নাই, দলর সাথে থাকেও না, বা এই দলরও নাই অন্য দলর, এইরকম ক্যান্ডিডেটরে আপনারা বাইরের থেকে আনিয়া অল অফ এ সাইডেন আনিয়া নমিনেশন দিলা, যেটার কারণে এরার গ্রাসরুট লেভেলে এরার কোনো গ্রহণযোগ্যতা থাকে না, মানুষে মানিয়া নেয় না। তো এরকম আপনার কোনো প্ল্যানিং আছে নি, যে কোনো প্যারাশুট ল্যান্ডিং করিয়া সেওরের কোনো ক্যান্ডিডেট দিবানি, এটা করিমগঞ্জ লোকসভা তিলা কিছু আসেনি? গতকালকে করিমগঞ্জ জেলার একটা নিউজ চ্যানেলের একটা টক শোত দক্ষিণ করিমগঞ্জের বিধায়কে আপনার উদ্দেশ্যে একটা কথা কইছেন, যে এই বাগানটা পারচেজ করার আগে আপনি কইছেন এটা বেয়াত যার গিয়া ওটার লগে আপনি পারচেজ করছেন। তো দক্ষিণ করিমগঞ্জের বিধায়কের কোয়েশ্চন আছে যে আপনারে এটা জিজ্ঞাসা করার লগে, যে ও যে বেয়াত যার গিয়া এটা কিতা মতলব, বেয়াত যাওয়া খারাতো গেলে বেয়াত আলটিমেটলি লেবাররা 500 লেবার আছে, আসলে বাগানের লেবারের বিরোধী হইল গিয়া এই বিজেপি, বিশেষ করে পীযূষ হাজারিকা এবং আমার মুখ্যমন্ত্রী। আসলে ব্যাপারটা হয়েছে কি, বাগানের যে 500-600 লেবার যে আছে, যে এরা কিন্তু আমার কাছে আইছে, আইয়া অনেক কান্দাকাটি করছে যে স্যার এরকম বাগানটা লইতে লাগে এরকম এরকম। দেখ আমার কাছে তো পয়সা নেই, আমার কাছে পয়সা নাই। আর বিশেষ করিয়া আমি এগুলা অকপটেও স্বীকার করি কিছু 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 কথা, যে যখন বিক্রি হয় কিচ্ছু হয় তখন আমরা লোকাল পলিটিক্স অনেকগুলা থাকে। তো আমার কাছে আইয়া যখন আমার কাছে হইল যে না এই বাগানটা আপনি হইলে ভালো হয়, যদি আপনি এইখানের এমএলএ, আজকে ধরুন অন্য কেউ লয় যদি, তো অন্য ধরনের একটা মানসিকতা থাকবো, অন্য কেউ লয় যদি, তো আপনি এখানে বিধায়ক হিসেবে, আমি তো আমার কাছে পয়সা নাই, 10 জনের ডাকাই 5 জনের ডাকাই, তো 5 জনে আমি ডাকাইয়া এখানে আমি ইয়ে করছি। তো সো দ্যাট আমি মনে করি যে আইয়া তারা আইয়া আমার কইছে যে অন্যরা তো যাইব গিয়া, অতএব আপনি এই বাগানটা লইলে আমি মনে করি যে আমরা আপনি একজন ম্যানেজমেন্ট হিসেবে থাকুন যদি, তো অন্তত আমরা সেই নেয়াটা পাইব। অতএব আমি আর 5 জনে দেখাইছি এবং ডাকাই লইছি, এবং তারা এই কথা হওয়ার সুবাদে, এবং আমি মনে করি যে এই 500-600 মানুষের তো ব্যক্তিগতভাবে আমি কিছু করতে পারতাম না। আজকে সব লোন টোন লইয়া 5জন-7 জন মিলিয়া যদি এই বাগানটা লওয়া, লাভটা কিতা হয়েছে, এই 500-700 লেবার যে আছে, যে এরার হয়তো বা 183 টাকা করে না কত করে আসিল, এখন 210 টাকা করে দেওয়া হয়েছে। গতবার বোনাস দেওয়া হয়েছিল লগিয়া, এরারে দেওয়া হয়েছিল লগিয়া 8.33, এবার প্রায় 2% বোনাস বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা উদ্দেশ্যটাই না, উদ্দেশ্য লাগে বাগানটা চলতো, এবং বাগানটা চলার সাথে সাথে এই লেবার যে 500-600 মানুষ যে আছে, যে এই মানুষটার মুখে অন্তত অন্যটা দিতে পারি, যাতে এই এনার মুখটা যাতে একটু সুন্দর হয়, ভালো হয়। তো সেই ব্যাপারে আমরা উদ্দেশ্য আছি। কিন্তু আমার কাছে যতটুকু ইনফরমেশন আইছে বা আমরা যতটুকু জানতে পারছি, আপনি যখন বাগানটা লইছেন তখন আপনার এগেনস্টে যে আরও কেউ যে লোয়ার লগে যারা আছিল, সেই নাজন মুসলিম কমিউনিটির মানুষ আসলা, আর আপনি এই যে স্টেটমেন্ট যেটা দিছেন যে বেয়াতে যাইব কি, এটা কোনো একজন মুসলিম মানুষে পারচেজ করে লিব, হঠাৎ উদ্দেশ্য লিয়ে আপনি করছেন না, এরকম না। আমার কাছে লেবাররা যখন ইয়া হয়েছে, যখন যে রকম বেয়াতে হয়তো বা যাইব গিয়া, তো বিশেষ করিয়া আপনি ইয়ে করেন বেয়াতে, তখন একজন মুসলমান বা একজন হিন্দু বেয়াত হইতে পারে, আমি এটা মনে করি না কিছু। হিন্দু একজন বেয়াত হইতে পারে, যে মুখ্যমন্ত্রী তো যদি আমার হিমন্ত বিশ্ব শর্মার কাছে যায় তুই দিকে ভালো হতে যাইবনি, হি তো হিন্দু মানুষ, মুখ্যমন্ত্রী তো হিন্দু মানুষ, কিন্তু মুখ্যমন্ত্রী হাতে যায় যদি তুই কিন্তু ভালো মানুষ হাতে যাইতো না। সেইভাবে মুসলমান যে সব ভালো হইব সেটা হতো না। বেয়াত বলতে সেই বেয়াতটা হিন্দু বা মুসলমান, হিন্দুর মধ্যে কেউ বেয়াত হইতে পারে, আবার মুসলমানের মধ্যে কেউ বেয়াত হইতে পারে। বেয়াতটা আপনি খালি মুসলমানের অর্থে ব্যবহার হইব যেরকম না, অনেক হিন্দু আমি ইনসিডেন্স দেখাইলাম যে মুখে সনাতনী, মুখে হইল গিয়ে রাম রাম জপনা পড়ায়মাল আপনার, ব্যাপারটা হয়েছে গীতা। ওর কেউ যদি মুখে যদি রাম রাম হয়, আর যদি পড়ায়মাল যদি তার পেকেটে জোগাড়ি যদি মানসিকতা থাকে, যদি সেই মানসিকতা আমরা মানি না। আমি মনে করি বেহাত সেই হিন্দু হইতে পারে, সেই বেহাত সেই মুসলমানও হইতে পারে। অতএব সেই বেহাত না হইয়া যাতে সমষ্টিভিত্তিতে থাকে, যাতে সেই কথাগুলাই আমার লেবাররা ইয়া হয়েছিল, এবং সেই সুবাদে আমরা এখানে শেয়ারটা ট্রান্সফার হয়েছে, এবং আমি 5-7 জন 10 জন লইয়া আর কিছু সবরে সুজা কথা আমি আগে যেরকম কইছি সেইভাবে বাগানটা রাখছি, যাতে লেবাররা উপকৃত হয়, লেবাররা। ধন্যবাদ। তো আপনার যে বাগান যেটা, আর এই বাগানের কমপ্লিট এরিয়া হইল গিয়া যে 6000 বিঘার এটা বাগান, আর এটার যে আপনি ভ্যালু যেটা দেখাইছেন 3,30,00,000 টাকা সামথিং ওরকম কিছু। তো এটা দেখা যায় যদি বাগানের যেটা প্রপার্টি আছে, যদি মিনিমাম 50,000 করে যদি বিঘা হয়,
বা 1 লাখ টাকা করে যদি 1 লাখ টাকা করে যদি বিঘা হয় তাইলে 60 করোড় সামথিং হইতে লাগে, 50,000 টাকা করে যদি হয় 30 করোড় সামথিং হইতে লাগে। কিন্তু আপনার এখানে দেখানি হয়েছে মাত্র 3 করোড় 30 লাখ টাকা এরকম দেখানি হয়েছে। তো এটা মানে কতক্ষণ মানুষের বিশ্বাস করবো আপনি মনে করেন যে 6,000 বিঘার দেখুন বুঝি আপনার প্রশ্ন আমি খুললিছি যে আসামের যতটা বাগান আছে খালি এটা নাই, 7,000 বিঘার বাগান, 8,000 বিঘার বাগান, বড় বড় বাগান আছে। আপনার আসামের বাগানগুলো বড় বড় বাগান আছে। সবটি বাগানের ভ্যালু দেখুন, যদি ভ্যালু এরকম 3 কোটি 4 কোটি 2 কোটি 1 কোটি এরকমই ভ্যালু আছে। ভ্যালু কোনোটার এরকম ভ্যালু। এখন ব্যাপার হয়েছে গিয়া সেই ল্যান্ডের ভ্যালু হইতে পারে, একটা বাগানের ল্যান্ডের ভ্যালু হইতে পারে। আমি এখানে বাগানের শেয়ার যখন ট্রান্সফার হইব, সেই ল্যান্ডটা আমি আমার যখন আমি ব্যবহার করতে পারতাম না। এই ল্যান্ডটার মধ্যে লেবাররা ঘর বানাইব, এই ল্যান্ডটার মধ্যে লেবাররা উন্নতি করবে। এটা গভর্নমেন্টের এটা প্রপার্টি। অতএব যে এই যে ভ্যালুর কথা কোয়া হয়েছে যেটা, সেই ভ্যালুটা ল্যান্ড ভ্যালু হয়তো বা দেওয়া হইতে পারে। আগের কোনো ল্যান্ড ভ্যালু আসছিল না, এখন ল্যান্ড ভ্যালু হয়তো বা বার করা হইতে পারে। তো কথা হয়েছে কি, যদি আসামের প্রেক্ষাপটে যদি সমস্ত বাগানগুলোর যদি হিসাব করা হয়, যদি সব বাগানের ভ্যালুয়েশন এরকম থাকবো, সব বাগানের ভ্যালুয়েশন এরকম থাকবো। কারণ ল্যান্ড হয় না, তো এটা হইল গিয়া আপনার শেয়ার ট্রান্সফার হয়। তো শেয়ার ট্রান্সফার হইলে শেয়ারটা হইল গিয়ে ক্রপসের উপরে। ওই যে ইয়ে থাকে যে ফাতার ক্রপস থাকে, যে কত লাখ ক্রপস হয় এটার উপরে হইল গিয়ে শেয়ারের ভ্যালু হয়। অতএব আমি মনে করি আজকে প্রকাশ্যে ইয়ত কইলাম, চ্যালেঞ্জ দেওয়া কইলাম যে সামনে বিধানসভাতে আমি দেখাইমু যে কোন বাগানের ভ্যালুয়েশন কত, কইলে সব বাগানের ভ্যালুয়েশন বাড়ে যাইব একদম। ধন্যবাদ। অনেক সময় দেখা যায় অনেক মানে সিট যেটা মানে কংগ্রেস জিততো মানে বা জিতার চান্সেস আছে খুব বেশি, এখানেও আপনারা ক্যান্ডিডেট প্যারাশুট ল্যান্ডিং করিয়া ক্যান্ডিডেট দেন, যারা মানে দলর লগেও নাই, দলর সাথে থাকেও না, বা এই দলরও নাই অন্য দলর, এইরকম ক্যান্ডিডেটরে আপনারা বাইরের থেকে আনিয়া অল অফ এ সাইডেন আনিয়া নমিনেশন দিলা, যেটার কারণে এরার মানে গ্রাসরুট লেভেলে এরার কোনো গ্রহণযোগ্যতা থাকে না, মানুষে মানিয়া নেয় না। তো এরকম আপনার কোনো প্ল্যানিং আছে নি, যে কোনো প্যারাশুট ল্যান্ডিং করিয়া সেওরে কোনো ক্যান্ডিডেট দিবানি, এটা মানে করিমগঞ্জ লোকসভা তিলা কিছু আসেনি? না, আমরা ইতিমধ্যে আমি ব্যক্তিগতভাবে জানাইছি, যেটা জেনারেল হয়েছে, জেনারেল হওয়ার লগে লগে অনেকের আশা ভরসা এটার মধ্যে আছে। অনেকের লোকাল যারা আমরা করিমগঞ্জের স্থানীয় যারা আছে, যারা অনেকে খেলতে করে ইচ্ছা প্রকাশ করছে। অতএব কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমি জানিয়ে দিয়েছি এবং রাজ্যের নেতৃত্ব জানিয়ে দিয়েছি যে আমরা লোকালি যার চান্স অফ সাকসেস আছে, যার কোয়ালিটি আছে, যার গ্রহণযোগ্যতা আছে, যার পার্টির প্রতি ডেডিকেশন আছে, এরকম দেখিয়ে এরকম মানুষের দোয়াও যাই দিলে আমরা সামনের দিনে এই সিটটা জিততে পারবো। কিন্তু যদি আপনি যে কথাটা কইছেন যে প্যারাশুট ল্যান্ডিংয়ের কথা কইছেন, সেই কথাটা আমরা কইছি যে এইভাবে যাতে কোনো কিছু করা হয় না, যাতে সাফাইয়া কিছু দেওয়া হয় না যাতে। কারণ সাফাইয়া দিলে কি হয়, গতবারও আমরা ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল এবং গতবার ক্যান্ডিডেট আরিয়া বিজেপি কার মধ্যে জিতছে। সো দ্যাট এরকম যদি মানুষের মতামত না নিয়ে যদি এরকম করা হয়, যদি তো বুমেরাং হইয়া দাঁড়াইব। আজকের দিনেও ইন্ডিয়ার পজিশন খুবই ভালো, এবং আমি যেটা দেখতে পাচ্ছি, যেটা প্রায় ম্যাক্সিমাম মানুষ 90% মানুষ ভোট দেওয়ার লাগে আজকে প্রস্তুত। অতএব এই সময় আমি মনে করি এমন কোনো সিদ্ধান্ত রাজ্যিক নেতৃত্বের নয়, আমি বিধায়ক হিসাবে আমি কইলাম এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে কইলাম, কেন্দ্রীয় নেতৃত্ব আমরা জানিয়ে দিচ্ছি যে যার মাটির লোকের সম্পর্ক আছে, যে করিমগঞ্জের যে সুসন্তান, তার দিকে লক্ষ্য রাখি এরকম যাতে ক্যান্ডিডেট করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সবাই প্রায় একমত। ধন্যবাদ। তো দর্শকের উদ্দেশ্যে হইয়ার আপনারা নিশ্চয় বিধায়কের মুখ কথা কি শুনতে পারছেন, যেন বিধায়ক সাহেব একটা জিনিস ক্লিয়ার করছেন যে প্যারাশুট ল্যান্ডিং করিয়া কোনো ক্যান্ডিডেট এবার মানে পার্টি থেকে দেওয়া হইতো না। ইভেন এপিসিসি থেকে ওই রকম মানে স্টেট লেভেল যারাও আছেন নেতৃত্বস্থানীয়, তারাও কেউ চায় না যেন বাইরে থেকে কেউ একজন আইলো অল অফ এ সাইডেন আইয়া দল জয়েন করলা করিয়া পরে মানে এর টিকিট দেবো, এরকম কিছু নাই। যারা মানে গ্রহণযোগ্যতা আছে, দলের লগে আছে বর্তমানে, ওই ধরনের একজন ক্যান্ডিডেট দেবো হইব। খুব সুন্দর কথা, ভালো কথা, যেহেতু এই সিটটা আপনারা ইন্ডিয়া অ্যালায়েন্স থেকে যদি কংগ্রেসে দেবো আর সে ওইখানে ভালো একজন যোগ্য ক্যান্ডিডেট দেওয়া, তাইলে এটাতে আপনারা জেতার চান্সেস অনেক বেশি। এখন কোয়েশ্চন হয়েছে, আপনারা যে ক্যান্ডিডেট সিলেকশন করবা, ক্যান্ডিডেট সিলেকশন করতে গিয়ে সবচেয়ে প্রায়োরিটি কোন 3টা জিনিসটা দিবা আপনারা? দলের প্রতি তার নিষ্ঠা, 2 নম্বর কথা হয়েছে গিয়া ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, এবং 3 নম্বর হইল গিয়া চান্স অফ সাকসেস। হ্যাঁ, তো এই 3টা জিনিস আমরা সবচেয়ে বেশি দেখা হইব, যে সেই নিষ্ঠাবান যাতে হয়, যে দলের প্রতি একাগ্রতা তার থাকে যাতে, 2 নম্বর ফাইন্যান্সিয়াল এবিলিটি যাতে তার থাকে, আর 3 নম্বর চান্স অফ সাকসেস। এই 3টার উপরে জোর দেওয়া হইব আমার ব্যক্তিগত কথা। এছাড়া তো আরও ক্রাইটেরিয়া থাকবো, ক্রাইটেরিয়া যে নাই, একটা ক্যান্ডিডেট দিতে গেলে তার অলরাউন্ড তার একটা ইয়েটা লাগবে, এগুলো থাকবো। কিন্তু আমি মনে করি 3টা জিনিস খুবই থাকা দরকার, এবং তারপরে বাকি যেগুলো আছে নিশ্চয়ই নেতৃত্ব এটা দেখবো।
খুব সুন্দর জিনিস আপনি কইছেন যে দলের প্রতি তার ডেডিকেশন যেটা বা ফাইন্যান্সিয়াল তার স্ট্রেংথ থাকতে লাগে আর চান্স অফ সাকসেস একটা কইছেন মানে এই চান্স অফ সাকসেস হইতে মানে আপনি কিতা বুঝাইছেন মানে কোন ধরনের চান্স অফ সাকসেস হইতে লাগে? ধরুন 5জন ক্যান্ডিডেট, 5জনেরই দুইটা জিনিস আছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আছে, তার আছে পার্টির প্রতি তার একাগ্রতা আছে, কিন্তু চান্স অফ সাকসেস তার কম। 5জনের মধ্যে যার চান্স অফ সাকসেস বেশি হইব তারই দোয়া হইব। সবটা জিনিস মিলল, চান্স অফ সাকসেসটা দেখা গেল একজন বেশি আছে, তারা ক্যান্ডিডেট দেওয়া হইব। অতএব আমি মনে করি এমপি টিকিট তো এমপি টিকিট, এমএলএ টিকিট অনেক সময় আমরা বইয়া আমরা দিলাই, কিন্তু এমপি টিকিটে অনেক সার্ভে হয়, আমরা স্টেট লেভেল স্ক্রুটিনি কমিটি, সেন্ট্রাল আইওআইসি যাইব, অনেক কথাবার্তা আছে। এবং এবারও নির্বাচনটা আমি মনে করি একটা ভারতবর্ষের ইতিহাসে, আমার জীবনে অনেক নির্বাচন হয়েছে এবং দেখছি, এমএলএ দেখছি, নিজে এমএলএ 3বার দেখছি, নিজে এমএলএ হইয়া এমএলএর ভোটটা দিচ্ছি, এটা জীবনের একটা বিরাট বড় একটা প্রাপ্তি। কিন্তু আমি মনে করি যে ভারতবর্ষের ইতিহাসে এই নির্বাচনটা একটা বিরাট একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। কারণ এই নির্বাচনে সামনের দিনও আমরা যুবক যুবতীর ভাগ্য নির্ধারণ হইব। এই নির্বাচনে আমরা সামনের দিনও সুষ্ঠু এবং সুন্দর থাকবো কি থাকবো না, এটা নির্বাচন হইব। এই নির্বাচনও সব সম্প্রদায়ের মানুষ আমরা মিলিয়ে মিলিয়ে থাকতে পারবো না, এটা নির্বাচন হইব। অতএব এই নির্বাচনে ব্যক্তিগত আমি কিতা ফাইলাম না, এটার উপরে খুব লাস্টে দিতে থাকতো না, কিন্তু ওখানেও আমরা হয়তো বা খুব থাকতে পারে, ওখানেও হয়তো বা ব্যক্তিগত আমার কেউ খারাপ পাইব, অমুক রেখা খারাপ পাইব, অমুক রেখা খারাপ পাইব, ইলেকশনের আগে কইব যে তাই না হাত দেখাইছেন না, এই ক্যান্ডিডেট নিয়ে আমার দেখে আসে তাই না আসছেন না, তাই তো আমার আসতে পারতাম, তাই আমরা বুঝতাম না। এবার ইলেকশন এটা হইতো না, লাস্টলি আসলা, না আসলে নাই, তাই আইলে আইছেন, না আইলে নাই। এবার ভোট হইল গিয়া যে রাহুল গান্ধীরে কীরকম আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বানাইতাম, এটা নির্বাচন হইব। এবং এই নির্বাচনটা গুরুত্বপূর্ণ নির্বাচন আমি মনে করি। তো যেহেতু আপনার দল থেকে এখনো 8 জনের নাম অলরেডি আইছে, আর আপনার কইতে আরও 2-3 জন আপনারা এটা মানে ইনক্লুড করছেন, দ্যাট মিনস 10-11 জনের মতো হয়ে গেছে। তো আলটিমেটলি টিকিট তো আপনার পার্টি থেকে একজনের দেবো হইব। যখন ওই 11 জনের মাঝে একজনের টিকিট দেবো হইব আর বাকি 10 জন টিকিট থেকে বঞ্চিত হইবা, এটার কি গ্যারান্টি আছে যেন বাকি 10 জনের পার্টির ইয়া খাস করবা? আপনি কিতা মনে করেন? যখন সবচেয়ে বড় ব্যাপার হয়েছে গিয়া যে অ্যাপ্লাই করব, তার তো প্রথম এটাই ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া প্রথম যে না আমি যদি টিকিট পাই না, যদি আমি দলের লাগে কাজ করব। আপনি কইবা যে না এরকম তো হয় না, দলের লাগেও কাজ করে না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কইলাম, এটা আমার ব্যক্তিগত কথা কইলাম, সেও দলের লাগে কাজ করতে সবাই কাজ করতে দিস আমার রেসপন্সিবিলিটি, কিন্তু মানুষে কিন্তু এবার মানিয়ে নিত না। কিন্তু মানুষের যদি যোগ্য ক্যান্ডিডেট হয়, যদি তারপরে যে 9 জনে পাইতা না, যারা যদি আমি টিকিট পাইছি না, তার লাগে ভোট দিন না, যে মানুষই কথা মানতো না। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি যে না আমি পাইছি না, আমি গিয়ে কই আমি পাইছি না, আমার সমর্থকরা সবাই যাও। মানুষ আজকের দিনে মানুষ থাকবো হইল গিয়ে টিকিট পাওয়ার আগ পর্যন্ত মানুষ সাপোর্টার হিসাবে থাকবো, টিকিট পাওয়ার পরে মানুষ ইন্ডিয়ার লগে থাকবো। এটা আমার ব্যক্তিগত উপলব্ধি। অর্থাৎ আমি মনে করি না খুব বেশি কিছু হইব, কিন্তু আমি মনে করি যে আজকের দিনে এটাই আমার থাকবো যে যেহেতু আমি কংগ্রেসের লাগি টিকিট সিক করবো এবং টিকিটের লাগি নমিনেশনের লাগি অ্যাপ্লাই করবো, তো নিশ্চয়ই এটার মধ্যে একটা কলম থাকবো যে আমি যদি টিকিট পাই না, যদি আমি দলের লাগে একজন একনিষ্ঠ কর্মী হিসাবে আমি কাজ করবো, এটা আমার একটা প্রধান ক্রাইটেরিয়া থাকবো। এটা তো মনে করেন হিকানোর টিকিট যখন অ্যাপ্লাই করবো তার তখন হিটাত হে মনে করেন কলামও লেখলা। তো আপনি যেহেতু বরাক কংগ্রেসের আপনার মাইবাপ খাওয়া হয় বা ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসাবে আপনার একদম স্টেট লেভেল আপনার অনেক ইম্পর্টেন্স আছে, তো আপনি এরকম কিছু করতে পারেন না যে যতজনে মানে ইচ্ছুক ইন্টারেস্টেড মানে ইলেকশনে পার্টিসিপেট করার লগে সবরে এক প্ল্যাটফর্মও আনিয়া, যতজন আছে 10 জন হোক 11 জন হোক 12 জন হোক, সবরে এক প্ল্যাটফর্মও আনিয়া সবর কাছ থেকে অন ক্যামেরা অন রেকর্ড কমিটমেন্ট করক আগে টিকিট পাইলেও কংগ্রেসের লগে আসেন, টিকিট না পাইলেও কংগ্রেসের লগে থাকবা, এরকম কোনো পদক্ষেপ আপনি নিতে পারবানি? আমরা লিখিতভাবে তো লইমু, এটা লিখিতভাবে লইমু একটা। এবং ইলেকশনের আগে অনেক সভা সমিতি হইব, নমিনেশন ডিক্লিয়ার হওয়ার আগে আপনার দেখবা এরকম বহুত বড় বড় সভা সমিতি হইব। আমরা ইদানিংকালে আমরা সিদ্ধান্ত নিচ্ছি একটা, সেই সিদ্ধান্ত যখন মিটিং যখন হইব, যখন সেই মিটিংও আমরা সব ক্যান্ডিডেটরে আমরা করব, দেখাইমু, আমরা সব ক্যান্ডিডেট আইব। সব ক্যান্ডিডেট আর তো বিশেষ করে এরারে তো আর স্পিচ দেওয়ার সময় থাকতো না যে না সব ক্যান্ডিডেট স্পিচ দেন যে না আপনারা একলগে থাকবো, কিন্তু সব ক্যান্ডিডেটে আমরা একে অন্যের হাত ধরিয়া আমরা ফটো উঠবো, মানে যেটা সব একলগে আসি। অতএব সেই জিনিসটা আমরা করবো যে সব যাতে একলগে থাকতে পারি এবং এক হয়ে যাতে কাজ করতে পারি, এটার লাগে যা করণীয় দরকার নিশ্চয়ই আমরা রাজ্যিক নেতৃত্বে আমরা এটার ব্যবস্থা দেব।
ধন্যবাদ বিধায়ক সাহেবরে আমরা বরাকণ্ঠর ডাকে সত্য সন্ধানের প্রোগ্রামে উপস্থিত হওয়ার লগে আর বিশেষ করে আপনার উপরে যে এলিগেশন যেগুলো লাগছে এগুলা মানে অত্যন্ত সুন্দরভাবে আপনি এটার স্পষ্টীকরণ দিছেন যে এটা অনেক মানে রাজনীতির একটা ষড়যন্ত্র হয়েছে যেটা শিকার হয়েছেন আপনি তো আশা করি যদি এরকম কিছু হইয়া থাকে আপনি ষড়যন্ত্র শিকার হইন তে আপনি এটা থেকে ক্লিন চিট পাইটা এটা আমরা বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আমরা আপনার প্রতি একটা মানে দোয়া বা আশীর্বাদ এরকম থাকলো আর আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করিয়া বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ জয় হিন্দ নমস্কার।